Recording in progress. ওকে, আই থিঙ্ক তোমরা হচ্ছে গিয়ে স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ওকে, আজকে আমরা আলোচনা করতে চলেছি হিমোস্ট্যাসিস পদ্ধতিটা নিয়ে। হিমোস্ট্যাসিস বা যেটাকে বাংলায় বলা হচ্ছে, তোমরা বইতে যখন পড়বে যে সেটাকে বলা হচ্ছে রক্ততঞ্চন পদ্ধতি। কিভাবে রক্ততঞ্চন মানে কি, কিভাবে রক্ত জমাট বাঁধে। তাহলে প্রশ্নটা হচ্ছে, হঠাৎ করে রক্তকে জমাট বাঁধার দরকার কেন? আচ্ছা, তারও আগে তাহলে আরেকটা কোশ্চেন আছে, আমাদের শরীরের মধ্যে বা দেহের মধ্যে কি রক্ত তঞ্চিত অবস্থাতে থাকছে, নাকি হচ্ছে কি রক্ত জমাট না বেঁধে সেই অবস্থাতে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে শরীরের রক্তবাহগুলোর মধ্যে? আর যদি সেটাই হয়ে থাকে, তাহলে এমন কি পদার্থ যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে বাধা দিচ্ছে? কেউ বলতে পারবে আমাদের শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধতে কোন পদার্থটা বাধা দিচ্ছে? এনিওয়ান? এখন আমাদের শরীরে কতটা, আমাদের রক্তের পরিমাণ কত? এনিওয়ান? কোন একটি স্কুল? আমাদের শরীরে রক্তের পরিমাণ কত, কেউ জানো? আমাদের শরীরে মোট রক্ত কতটা আছে? এনিওয়ান? কোন একটা নাম্বার চেষ্টা করো, জাস্ট মাইক্রোফোন অন করে। জাস্ট একটা কুইজ, এটা যদি একটা কুইজের কোশ্চেন হয়ে থাকে, কি হবে অ্যান্সার? আমাদের শরীরে মোট রক্তের পরিমাণ, যেটা আমাদের রক্তবাহের মধ্যে রয়েছে বা আমাদের পুরো শরীরে রয়েছে, যদি কোনো মানুষের বয়স, প্রাপ্তবয়স্ক মানুষের বয়স যদি 70 কেজি হয়ে থাকে, তাহলে তার রক্তের মাত্রা হয় মোটামুটি 5 থেকে 6 লিটার। মোট রক্তের পরিমাণ 5 to 6 লিটার্স। কত? এবং ধরে নেওয়া হয় এটা হচ্ছে গিয়ে প্রায় আমাদের শরীরের মধ্যে রক্ত কতটা থাকে, 8%। 4% নয়, ঠিক আছে, এটা ইংলিশে লেখা আছে 8%। মানে কারোর যদি ওজন, তোমাদের ধরো 50 কিলো যদি হয়ে থাকে, ঠিক আছে, তার কতটা রক্ত থাকবে? তার 8%। এনিওয়ান? কত হবে তাহলে এটা? কারোর যদি ওজন 50 কেজি হয়ে থাকে, তার 8% হচ্ছে গিয়ে রক্ত হবে। কতটা হবে, কত লিটার? 4 লিটার। ইয়েস, 4 লিটার হবে, কারেক্ট। তাহলে কি 4 লিটার রক্ত, তা সেই কারণে কোনো রক্তের পরিমাণ হচ্ছে কি কি কতটা বলা হয়, প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্ত মোটামুটি 5 থেকে 6 লিটার থাকে। 50 কেজি যদি কারো ছোট থাকে, ছোট বয়সে অবভিয়াসলি 70-80 কিলো ওজন হতেও পারে, কিন্তু যদি কম থাকে তাহলে হচ্ছে কি সেটা 4 লিটারের কাছাকাছি। এই 4 লিটার রক্ত যখন হৃৎপিণ্ড বা রক্ত মধ্য দিয়ে গিয়ে রক্তবাহের মধ্যে দিয়ে যাচ্ছে, শিরা, ধমনী, রক্তজালক, শিরা হয়ে আবার ফেরত আসছে, তাহলে এই সময়তে রক্ত তঞ্চিত হচ্ছে না। ব্যতিক্রম কিছু রেয়ার কিছু রোগ আছে যেখানে শরীরের মধ্যেও রক্ত নর্মাল অবস্থাতেও তঞ্চিত হয়ে যায় অনেকের, সেটা খুব রেয়ার কিছু জনের। ওটা একটা রোগ হয়ে গেছে, মানে রোগ বলা হয় সেটাকে। কিন্তু যদি রক্তটা তাহলে আমাদের তঞ্চিত হচ্ছে না কেন? এনিওয়ান? আমাদের রক্তে কি এমন উপস্থিত থাকে যেটার কারণে আমাদের রক্ত জমাট বাঁধে না? আমি যদি খুব একটা ভুল না করি, হেপারিনের নাম তোমরা শুনেছো? আচ্ছা, দোয়ারবাসিনীর কেউ বলছে? ওকে, হাত তুলেছো, বলো কি বলতে যাচ্ছিলে দোয়ারবাসিনী গার্লস। সিস্টেম থেকে মাইক্রোফোন অফ আছে, কম্পিউটারে মাইক্রোফোন অফ আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে না কিছু।
দোয়ার বসেনি গার্ল, সরি। দোয়ার বসেনি গার্লস কিছু বলার চেষ্টা করছে একজন ছাত্রী, কিন্তু আনফরচুনেটলি তোমার কথাটা শোনা যাচ্ছে না। বোড়াই বালিকা বিদ্যা মন্দির কিছু একটা বলো তো দেখি, বা নসিকগ্রাম, বেরগ্রাম। মাইক্রোফোনে জাস্ট আমি শুনতে পাচ্ছি কিনা একটু জাস্ট চেক করতে চাইছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে। তাহলে দোয়ার বসেনি গার্লস তোমাদের হচ্ছে কি মাইক্রোফোন থেকে কোনো কারণে হচ্ছে কি অডিও আসছে না। নো ইস্যুস। ওকে ঠিক আছে। রক্ত তঞ্চনে হচ্ছে কি আমাদের হেপারিন নামকের জন্য আমরা হচ্ছে কি রক্তটা তঞ্চিত হচ্ছে না। তাহলে কেমন পরিস্থিতি যখন আমাদের কোথাও কেটে যায়, যদি রক্ত তঞ্চন না হয়, কেন রক্ত তঞ্চনের গুরুত্বটা কোথায় বা দরকারটা কোথায়? যদি রক্ত তঞ্চিত না হয় তাহলে হচ্ছে কি আমাদের কোথাও যদি কেটে গিয়ে থাকে, তাহলে কি সমস্যা হবে? সেটা হচ্ছে গিয়ে সেখান থেকে কন্টিনিউয়াস রক্তক্ষরণ হতেই থাকবে অনবরত। এবং আমাদের যে শরীরে একজন একটু আগে দেখলে যদি 50 কেজির কেউ হয়ে থাকে, তার শরীরে রক্ত কতটা থাকবে? 4 লিটার। সেখান থেকে যদি 250 ml, 500 ml, 1 লিটার রক্ত বেরিয়ে যায় উদাহরণ হিসাবে, তাহলে কি হবে? তার রক্তচাপ প্রচন্ড কমে যাবে এবং তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো সেরকম আবার 70 কেজি বা একজন প্রাপ্তবয়স্ক পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষের রক্তের মাত্রা হচ্ছে গিয়ে রক্ত কতটা থাকে? 5 থেকে 6 লিটারের কাছে। তো এই ঘটনাটা ঘটবে, সেটা যাতে না হয় সেই কারণে আমাদের রক্ত জমাট বাঁধা কোথায় কোথাও কেটে গেলে, ছড়ে গেলে সেখানে প্রচন্ড গুরুত্বপূর্ণ। এবং এই কাজে কে সাহায্য করছে? এই কাজে অন্যতম ভূমিকা পালন করে হিমোস্ট্যাসিস মেকানিজমে, সেটা হচ্ছে আমাদের অনুচক্রিকা। আর এই হিমোস্ট্যাসিস কথাটার মানে কি? প্রিভেনশন অফ ব্লাড লস। প্রিভেন্ট করা। কি প্রিভেন্ট করবে? ব্লাড লস। ব্লাড যাতে বেরিয়ে যেতে না পারে সেটাকে প্রিভেন্ট করছে। ওকে। তাহলে এই প্রিভেনশন বা এই রক্তক্ষরণটা বন্ধ করার বেশ কিছু পর্যায় বা ধাপে ধাপে ঘটে। এটা হঠাৎ করেই হচ্ছে কি ইমিডিয়েটলি রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে তা হয় না। সেই ধাপগুলো কি কি? ধরে নাও নিচের ছবিটাতে যেমন দেখতে পাচ্ছ, হয়তো কোনো একটা জায়গা কেটে গেছে, কোনো একটা জায়গা একটা রক্তবাহ ছিল, সেই রক্তবাহটা কোনো একটা জায়গায় হয়তো পেরেক ফুকেছে, বা কোনো একটা ছুঁচ ফুটেছে, বা কোনো কারণে ছুরি কাঁচিতে কেটে গেছে, ছড়ে গেছে, মানে মোট কথা রক্তবাহের গাটা হচ্ছে গিয়ে ক্ষত হয়েছে। ক্ষত হলে কি হবে? সেখান থেকে রক্ত বেরোতে থাকবে। সেটাকে কি বলা হয়? হ্যামারেজ হয়েছে। কোথায় হয়েছে? ব্লাড ভেসেলে। রক্তবাহে কোনো একটা হ্যামারেজ হলে কিছুক্ষণ বাদেই দেখা যায় সেইটা হচ্ছে গিয়ে পূরণ হয়ে যায়, সেখান থেকে রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। তাহলে এটাই ঘটনাটা, যে এটা হয় কিভাবে। প্রথমে প্রথম যেটা শরীর করবে, যে কোনো প্রাণীর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে গিয়ে রক্তবাহের সংকোচন, যেটাকে বলা হয় ভ্যাসো কনস্ট্রিকশন। কি ঘটবে? ভ্যাসো কনস্ট্রিকশন। ভ্যাসো কনস্ট্রিকশন মানে কি? ভ্যাসো কথাটা কোথা থেকে আসছে? ভ্যাসোটা আসছে হচ্ছে গিয়ে ব্লাড ভেসেল থেকে। কনস্ট্রিকশন মানে কি? সংকুচিত হওয়া। ভ্যাসো ভেসেল কনস্ট্রিক্ট করবে। ভ্যাসো কনস্ট্রিকশন মানে রক্তবাহের সংকোচন। কারণ কেন রক্তবাহের সংকোচনটার দরকার? ধরা যাক এটা যদি একটা রক্তবাহ হয়ে থাকে, রক্তবাহটা যদি সংকুচিত হয়ে কোনো কারণে সরু হয়ে যায়, এইখানের ডায়ামিটার থেকে যতটা রক্ত বাইরে যাচ্ছিল, এখন এখানকার ডায়ামিটার থেকে অনেকটা কম রক্ত হচ্ছে গিয়ে ক্ষরিত বা বাইরে যাবে। তাই তো? তাহলে প্রথম কথা আছে রক্তবাহের সংকোচন। রক্তবাহটাকে সংকুচিত হতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে রক্তবাহের সংকোচন। এখনো কিন্তু এখানে কিন্তু প্লেটলেটের ভূমিকা নেই। ঠিক আছে? সহজভাবে বলতে গেলে প্রথমেই রক্তবাহকে শরীর চেষ্টা করে যতটা সম্ভব সংকুচিত করা, মানে একটা পাইপকে চেপে আমি জলটা বেরোনো বন্ধ করতে চাইছি, কিন্তু সবসময় কি আমি এরকম চেপে ধরে থাকতে পারবো? ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন একটা পাইপকে চেপে ধরে থাকবো? পাইপের মুখটা জলটা যাতে না বেরিয়ে যায়, কিছুক্ষণ বাদে গিয়ে তো আমাকে কলটাও বন্ধ করতে হবে, বা পাইপের মুখে কোনো একটা কর্কের ব্যবস্থা করতে হবে, যাতে পাইপের মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেখান দিয়ে যাতে জল না বেরোয়। এক্স্যাক্টলি বডি সেই শরীরও আমাদের সেই ঘটনাটাই সেইটাই করে। সেইটা হচ্ছে গিয়ে কি ঘটনা?
সেটা হচ্ছে কি প্লেটলেট প্লাগ ফর্মেশন বা গঠন। এক হচ্ছে কি প্রথমে পাইপটাকে চেপে রাখলো যাতে রক্তটা কম বেরোতে পারে, জল যেমন কম বেরোয়, তারপরে কি সেই মুখেতে একটা কিছু আটকে দিতে হবে সঙ্গে সঙ্গে। দ্যাট ইজ দ্য প্লেটলেট প্লাগ ফর্মেশন। একটা প্লাগ তৈরি হবে, যেটা কে করবে? প্লেটলেট বা অনুচক্রিকা। প্লেটলেট কোনটাকে বলে? অনুচক্রিকাকে। অনুচক্রিকাকে প্লেটলেট বলা হয়, তোমরা জানো নিশ্চয়ই। তো সেই অনুচক্রিকা দ্বারা একটা প্লাগ ফর্মেশন হবে, গঠন হবে, যেটা ওই মুখটাকে পুরোপুরি বন্ধ করে দেবে। সেটা তো হলো, কিন্তু কিছুক্ষণ বাদে তো সেই প্লাগটা খুলেও যেতে পারে। একটা কিছু মুখে লাগানো হয়েছে পাইপের মুখে, জলের চাপে সেটা খুলে গেল, সেটাও হতে পারে। তাহলে কি করতে হবে? স্থায়ীভাবে সেই ক্ষতস্থানটাকে বন্ধ করার দরকার রয়েছে, যাতে রক্ত জমাট বাঁধার মধ্যে তন্তুযুক্ত টিস্যুর বৃদ্ধি হয়। স্থায়ীভাবে ক্ষতস্থানটাকে বন্ধ করার জন্য যেখানে রক্তটা জমলো, যেখানে প্লেটলেট প্লাগটা ফর্ম হলো, সেখানে আরো তন্তুযুক্ত টিস্যুর হচ্ছে গিয়ে বৃদ্ধি হলো। এই ঘটনাটা হচ্ছে গিয়ে তার পরবর্তী ধাপে ঘটছে, এবং এইখানে ভূমিকা পালন করছে কে? প্লেটলেট বা অনুচক্রিকা। কত সংখ্যক অনুচক্রিকা থাকে আমাদের শরীরে? আমাদের শরীরে সুস্থ স্বাভাবিক একজন মানুষের মোটামুটি 1.5 লক্ষ থেকে 3 লক্ষ, 1.5 লক্ষ থেকে 3 লক্ষ পার মাইক্রোলিটার ব্লাডে, প্রতি মাইক্রোলিটার রক্তে 1.5 লক্ষ থেকে 3 লক্ষ হচ্ছে কি আমাদের অনুচক্রিকা থাকে। কেউ বলতে পারবে কখন আমাদের এই অনুচক্রিকার সংখ্যা? তোমরা খবরের কাগজ বা নিউজ যদি পড়ে থাকো, একটু চোখ কান খোলা রাখো, তাহলে হয়তো তোমরা উত্তরটা দিতে পারবে। প্লেটলেটের সংখ্যা কোন সময়তে কমে যায়? অনেক সময় দেখবে টিভিতে, খবরের কাগজে, এই বর্ষাকালটা যখন চলে যাচ্ছে, সেই সময় হচ্ছে কি এই তথ্যটা অনেকটা দেখতে পাবে। হ্যাঁ, কারেক্ট। ওকে, শিবপুর। শিবপুর উত্তর দিয়েছে, ইয়েস। তোমার মাইক্রোফোনটাকে আবার অফ করে দিতে পারে একটু, ইকো হচ্ছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। শিবপুর বলেছে ডেঙ্গু হলে তোমরা দেখবে হচ্ছে গিয়ে অনুচক্রিকার সংখ্যা, যাদের ডেঙ্গু হয়, মশাবাহিত একটি রোগ, সেটা হলে কি হয় আমাদের অনুচক্রিকার সংখ্যা 1.5 লক্ষ, যেটা হচ্ছে কি একদম লোয়েস্ট নাম্বার, যেটা স্বাভাবিকেরও, সেখান থেকেও কমে 1,60,000 50,000 পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে নেমে আসে, এবং সেটা প্রচন্ডই বিপজ্জনক শরীরের পক্ষে অবশ্যই। তাহলে এই প্লেটলেট কিভাবে কাজ করে? প্লেটলেট স্বাভাবিক অবস্থায় কোথাও কেটে গেছে একদম সুস্থ স্বাভাবিক মানুষের, প্লেটলেটের দুটো ধর্ম আছে। সেই ধর্ম দুটোকে কি বলা হয়? একটা হচ্ছে অ্যাডহেশন, মানে কোথাও স্টিকারের মতো লেগে যাওয়া, লেগে থাকা, অ্যাডহিয়ার করে থাকে কোনো একটা জায়গায়। 2 নম্বর কি থাকে? এগ্রিগেশন। এগ্রিগেশন মানে একত্রিত হওয়া। ও একটা জায়গায় যখন বুঝতে পারলো যে এখানে একটা ক্ষত সৃষ্টি হচ্ছে বা হয়েছে, তাহলে ও সঙ্গে সঙ্গে কি করে আরো বেশ কয়েকটা বন্ধু বান্ধবকে জোগাড় করে নেয়, জোগাড় করে বলে ওখানে আমাদের দাঁড়াতে হবে। তো দ্যাট ইজ এগ্রিগেশন, একত্রিত। এবারে তোমরা ডান দিকের যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি ইলেকট্রন মাইক্রোস্কোপে তোলা ছবি, ঠিক আছে? মাইক্রোস্কোপ তোমাদের স্কুলে তো হয়তো 8 9 10-এ দেখেও থাকতে পারো, বা 9-এ, বা তোমরা যখন 11 12-এ উঠবে, তখন মাইক্রোস্কোপের নিচে এই ধরনের সুন্দর সুন্দর কোষ দেখতে পাবে। এই রকম হয়তো দেখতে নাও পেতে পারো, কারণ এটার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ বলে একটা মাইক্রোস্কোপ হয়। সেই ইলেকট্রন মাইক্রোস্কোপে যদি দেখা হয়, ছোট জিনিসকে অনেক বড় করে সুন্দরভাবে 3Dর মতো করে দেখা যায়, ঠিক আছে? তো দেখো, একটা স্বাভাবিক অনুচক্রিকার আকার এবং আয়তন এরকম একটা গোলাকার হয়, কিন্তু যখনই কোথাও ডিটেক্ট করলো যে কোথাও একটা হ্যামারেজ হয়েছে, কোথাও একটা ক্ষত হয়েছে, অনুচক্রিকার আকারের পরিবর্তন হয়ে যায়। অনুচক্রিকাগুলোর এরকম হাত পা বেরিয়ে যায় অনেকটা সিলিয়া, অ্যামিবার যেমন দেখো সিলিয়া, ফ্ল্যাজেলা বা এই ধরনের নামগুলো হয়তো শুনেছো, ওই ধরনের প্রচুর প্রোট্রুশন বাইরে হচ্ছে গিয়ে সৃষ্টি হয়। এটা হলো 2 নম্বর। এটা হচ্ছে গিয়ে 1 নম্বর, স্বাভাবিক অবস্থায় অনুচক্রিকা রক্তের মধ্যে এইভাবে রয়েছে। যেই কোথাও একটা ক্ষত হলো, সেখানে হচ্ছে গিয়ে অনুচক্রিকাগুলোর আকার আয়তনের হচ্ছে কি গঠনে পরিবর্তন হয় নিজেই। তারপরে যেখানে ক্ষত হয়েছে, ও কি করে? সেখানে গিয়ে আটকে যাওয়ার চেষ্টা করে, ঠিক স্টিকারের মতো আটকে সেই জায়গাটাকে ব্লক করার চেষ্টা করছে। আর যেখান হয়ে গেল, তারপরে লাস্টে শেপটা কি ছড়িয়ে এরকম একটা শেপে চলে আসে। কিন্তু এটা তো একটা অনুচক্রিকা,
কিন্তু যখন সেটা হচ্ছে অ্যাডহেশন, কি হলো, এটা হচ্ছে অ্যাডহেশন, ও কোথাও গিয়ে লেগে যেতে পারে। আর অ্যাগ্রিগেশন, এগ্রিগেশনে কি হয়, রেস্টিং অবস্থায় মানে নর্মাল কন্ডিশনে রেস্টিং অবস্থায় কি থাকে, প্লেটলেটগুলো যেরকম ভাবে রয়েছে, যেটা নিচের ছবিটাতে দেখতে পাচ্ছ, যেটা কি হয় অনেকটা স্মুথ, গাটা দেখো স্মুথ রয়েছে, আর অনেকটা ডিস্কের মতো শেপ হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ 3-4টে অনুচক্রিকা রয়েছে। কিন্তু যেই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, অ্যাক্টিভেটেড প্লেটলেট, যেটা এখানেও দেখতে পাচ্ছ, এই অ্যাক্টিভেটেড প্লেটলেটটা আমি একটু জুম করছি, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড প্লেটলেট, যদি আমার কার্সারটা দেখতে পাও, বা নিচেতেও দেখো অনেকগুলো প্লেটলেট একসাথে অ্যাক্টিভেট হয়ে গেছে। সেগুলোর কি হয়, শেপগুলো যেটা রেগুলার স্মুথ একটা ডিস্কের মতো শেপ ছিল, তার বদলে একটা ইরেগুলার শেপের তৈরি হয়। আর তার বাইরে কি থাকে, প্রচুর প্রচুর সিউডোপোডিয়া সৃষ্টি হয়, দিয়ে তারা একে অপরকে একত্রিত হয়ে যায় এক জায়গায়। এই দুটো হচ্ছে প্লেটলেটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে কারণে প্লেটলেট আমাদের রক্ততঞ্চন করাতে পারে। লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা আমাদের রক্ততঞ্চন করাতে পারে না, কারণ প্লেটলেটের এই বিশেষ ধর্মটা রয়েছে, ওর একটা স্পেশাল ক্যাপাসিটি এটা প্লেটলেটের। আমরা একটু ছোট্ট করে একটা ভিডিও দেখে নেবো। রক্ততঞ্চন বলতে কিরকম হয়, তোমরা অনেক সময় দেখেছো, অনেক সময় সাপের ভেনম বা বিষ যদি রক্তের সাথে মেশানো হয়, কি ঘটনাটা ঘটে তোমরা দেখতে পাবে। সরি, দেখো এক ফোঁটা জাস্ট একটা পয়জন মেশানো হয়েছে, সেটা কি করতে পারে, কিছুক্ষণ বাদে কয়েক সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে কি করতে পারে, দেখো একটা তরল রক্তকে পুরো জেলির মতো একটা থকথকে আকারে পরিণত করিয়ে দিল। কিভাবে, তার মানে রক্তটা তঞ্চিত হয়ে গেল। এবারে দেখো কেন হচ্ছে কি, আগেকার দিনে বা বিভিন্ন সময় যদি প্রপার সময় কখনো সাপে কামড়ায়, বা এই ধরনের গ্রামের দিকেও যদি কখনো, এই বর্ষাকাল সাপের উপদ্রব অনেক সময় বেড়ে যায় অনেক জায়গাতে, কি হয়, যদি কোনো বিষধর সাপ হয়ে থাকে, তার ভেনাম বা তার বিষটা কি করে, আমাদের রক্তের মধ্যে দিয়ে বাহিত হয়ে সারা শরীরে যখন ছড়িয়ে পড়ে, অনেকগুলো কাজের সাথে অন্যতম আরেকটা যে কাজটা করে, সেটা হচ্ছে গিয়ে রক্তবাহগুলোকে বন্ধ করে দেয়। কিভাবে বন্ধ করে, এইভাবে যে আমাদের যে তরল রক্তটা ছিল, মানে একটা অর্ধতরল রক্তটা ছিল বলতে গেলে, ভিসকাস একটু, তো সেই রক্তটাকে কি করলো, পুরো জমাট বাঁধিয়ে দিল। তার ফলে কি হচ্ছে, হৃৎপিণ্ড না পারছে পাম্প করতে, না কোনো রক্তবাহ ধমনী বা শিরার মধ্যে দিয়ে রক্ত যাতায়াত করতে পারছে। এবং আমাদের যে গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলো, যেমন আমাদের হচ্ছে ব্রেন, হার্ট, লিভার, এইসব অঙ্গগুলো কিন্তু আস্তে আস্তে কি হবে, অক্সিজেন পাবে না, রক্ত পাচ্ছে না বলে, এবং কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে যাবে, বিকল হয়ে তার মৃত্যু পর্যন্ত মৃত্যু করতে পারে। তাহলে এই ঘটনাটা, সেই কারণে কি সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনাম দেওয়ার দরকার পড়ে ইঞ্জেকশনের মাধ্যমে, যদি প্রপার সাপটাকে চেনা থাকে, তার এগেনস্টে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিভেনাম দেয়। তাহলে এই যে রক্ততঞ্চন যে ঘটনাটা, বা কোথাও আমাদের দেখেছো, তোমাদের যখন কোথাও কেটে যাচ্ছে, তার 2-3 মিনিট বাদেই সেই জায়গাটায় রক্ত বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, তার জন্য কতগুলো প্রয়োজনীয় ফ্যাক্টর রয়েছে। ঠিক আছে, সেই ফ্যাক্টরগুলো কখনো কখনো কিছু আয়ন রয়েছে, আবার কখনো কখনো বেশ কিছু প্রোটিন রয়েছে, যেগুলো কি হয় আমাদের বিভিন্ন অঙ্গে মানে টিস্যুর মধ্যে তৈরি হয়। যেমন লিভারে, লিভার হচ্ছে গিয়ে কিছু পদার্থকে তৈরি করে। আবার কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে, যেমন হচ্ছে গিয়ে আমাদের হাড় থেকে আসছে, বা প্লেটলেটের নিজস্ব থাকে, কিন্তু বেশিরভাগ জিনিসটাই যদি দেখো, বেশিরভাগ ফ্যাক্টরগুলোই আমাদের লিভার বা যকৃৎ, আমাদের যকৃতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ক্লটিং ফ্যাক্টর, মানে রক্তটাকে জমাট বাঁধানোর জন্য শরীরের যে যে পদার্থগুলোর দরকার পড়বে, সেগুলোকে ফ্যাক্টর বলা হচ্ছে। ঠিক আছে, সেই ফ্যাক্টরগুলোকে হচ্ছে গিয়ে এখানে নাম দেওয়া আছে। মোট কতগুলো ফ্যাক্টর দেখতে পাচ্ছ, মোট সিরিয়াল নাম্বার, রোমান নাম্বার অনুযায়ী যদি সিরিয়ালি দেখো, টোটাল 13টা, দিস ইজ 30, 13টা। কিন্তু যদি একটু ভালো করে দেখো, এখানে 5-এর পরে ডাইরেক্ট প্রমোশন হয়েছে 7-এ, মানে 5 পরে 7-এ চলে গেছে, 6টা নেই। ভালো করে খেয়াল করে দেখো,
ওয়ান রয়েছে, টু রয়েছে, থ্রি রয়েছে, ফোর, ফাইভ, সিক্স নেই, সেভেন রয়েছে, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ অ্যান্ড থার্টিন। মোট 13টা ফ্যাক্টরের কথা হচ্ছে গিয়ে তোমরা যে কোনো বইতেও পড়বে বা একটু উঁচু ক্লাসে গেলেও হয়তো পড়তে পারো, বা 11-12 বারবার দেখবে, হয়তো তোমাদের এই বছরের বইতে নাও থাকতে পারে, কিন্তু এটা তোমাদের বোঝার জন্য এই রকম অজস্র ফ্যাক্টর রয়েছে, 13টা মূল উপাদান, যারা হচ্ছে মানে আরো প্রিসাইসলি বলতে গেলে 12টা মেনলি, তারা হচ্ছে গিয়ে কি আমাদের ক্লটিং বা আমাদের যে রক্ত তঞ্চন করার জন্য দায়ী। এরা যদি কোনো একটা জিনিস না থাকে তাহলে কিন্তু রক্ত তঞ্চন তার শরীরে হবে না। যেমন অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, যেটার নাম হচ্ছে ফ্যাক্টর নাম্বার 8, এই ফ্যাক্টরটা যদি না থাকে কারোর শরীরে, যেটাকে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বলা হয়, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর আর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ আর অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন বলে যেটা আছে ফ্যাক্টর 8, এই ফ্যাক্টরটা কি হয় কারোর কারোর শরীরে জেনেটিক্যালি বংশগত কারণে তাদের শরীরে তৈরি করতে পারে না, তখন তাদের হিমোফিলিয়া নামক রোগটা হয়। বিভিন্ন ধরনের হিমোফিলিয়া রোগ আছে। হিমোফিলিয়া রোগটার প্রধান কি বৈশিষ্ট্য বা প্রধান যে সমস্যাটা, সিমটমটা হচ্ছে কি, কোথাও যদি কেটে যায় বা ছড়ে যায় তাদের রক্ততঞ্চন হতে পারে না বা অনেক দেরি হয়, মানে ব্লাড ক্লট হচ্ছে না, সেইখান থেকে ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। খুবই মানে একটা লাইফ থ্রেটনিং একটা হচ্ছে গিয়ে রোগ হিমোফিলিয়া, যাতে যে কারণে হিমোফিলিয়ার রোগীদেরকে বারবার রক্ত দেওয়ার দরকার পড়ে, বাইরে থেকে তাদেরকে রক্ত নিতে হয়। সেই কারণে তাদেরকে রক্ত দিতে গেলে কোথা থেকে রক্ত নেবে, অন্য কোনো প্রাণীর থেকে তো রক্ত নিতে পারে না। সেই কারণেই কি হয়, এই ধরনের বেশ কিছু রোগের জন্যই হচ্ছে রক্তদান যে শিবিরগুলো তোমাদের এলাকায় বা বিভিন্ন স্কুলে কলেজে দেখবে অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে রক্তদান শিবির করা হয়, যেখানে বিভিন্ন লোক স্বেচ্ছায় এসে রক্তদান করে যায়। সেই রক্তগুলোকেই আবার বিভিন্নভাবে প্রসেস করে তার মধ্যে কোনো রোগ আছে কিনা সেগুলো নির্ধারণ করার পর ব্লাড গ্রুপ অনুযায়ী, রক্তের গ্রুপ অনুযায়ী, রিসার্চ ফ্যাক্টর অনুযায়ী তাদের সেগুলোকে, যদি কোনো হিমোফিলিয়ার পেশেন্ট থেকে থাকে যার রীতিমতো রেগুলার বেসিসে রক্তের দরকার, তাদেরকে আবার ওগুলো দিয়ে তাদেরকে অ্যাটলিস্ট বাঁচানো যায় বা তাদেরকে জীবনে আরো কিছুদিন বাড়ানো যায় সিম্পলি। তো এই ধরনের রক্ততঞ্চনের জন্য এই ধরনের ফ্যাক্টরগুলো প্রচন্ড। তাহলে এই ফ্যাক্টরটার গুরুত্ব বুঝতে পারছো, একটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যেটা ফ্যাক্টর 8, সেটা কারোর শরীরে তৈরি হয় না। আবার যদি এটা না থাকে তাহলে রক্ত তঞ্চিত হবে না ঠিকঠাক মতো। এরকম আরো আছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ডি, যেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর 11 এবং ফ্যাক্টর 12। এই ধরনের, আমি এই ফ্যাক্টরগুলোতে ডিটেলে ঢুকছি না, কিন্তু তোমরা রক্ততঞ্চন যখন পড়বে তোমরা আরো কয়েকটা নাম শুনবে, দ্যাট ইজ ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, এবং রক্ততঞ্চন করতে গেলে ক্যালসিয়াম অবশ্যই লাগে। তাহলে এইগুলো প্রত্যেকটা এক একটা ফ্যাক্টরের নাম হিসাবে রয়েছে। ক্যালসিয়ামকে ফ্যাক্টর 4 বলা হয়, প্রথম্বিনকে ফ্যাক্টর 2 বলা হয়, ফাইব্রিনোজেনকে ফ্যাক্টর 1 বলা হয়। এই প্রত্যেকটা ফ্যাক্টরই আমাদের শরীরে তৈরি হয় এবং এগুলোর প্রচন্ড গুরুত্ব রয়েছে। তাহলে আমরা যদি তাড়াতাড়ি দেখে নিই কিভাবে রক্ততঞ্চনটা হয়। রক্ততঞ্চনের দুটো পদ্ধতিতে হয়, সেটা তোমাদের ক্লাস 9-এ অবশ্যই দরকার নেই এই মুহূর্তে, কিন্তু তাও তোমাদের জেনে রাখার জন্য বলছি। একটাকে বলা হয় ইন্ট্রিনসিক পাথওয়ে, এবং আরেকটাকে বলা হয় লেখাটা হয়তো অতটা ভালো নয়, মাউসে লিখছি বলে, এক্সট্রিনসিক। একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। দুটো পাথওয়েতেই কি তৈরি হয়, দুটো পাথওয়ের লাস্টেই প্রথম্বিন অ্যাক্টিভেটর নামক এই যৌগটা তৈরি হয় আমাদের শরীরে। কারণ তুমি যদি আগের লিস্টটায় দেখো, এখানে কোথাও প্রথম্বিন অ্যাক্টিভেটর কোথাও নেই, এখানে কোথাও প্রথম্বিন অ্যাক্টিভেটর নেই।
সরি, হ্যাঁ ঠিক আছে। এইখানটাতে দেখতে পাচ্ছ কোথাও হচ্ছে গিয়ে প্রথম মিন অ্যাক্টিভেটরের কথা হচ্ছে গিয়ে বলা হয়নি। তাহলে এই প্রথম মিন অ্যাক্টিভেটরটা কোথা থেকে এলো? এই প্রথম মিন অ্যাক্টিভেটরটা তৈরি হয় আমাদের যখন কোথাও একটা রক্তবাহের মধ্যে আঘাত লাগে, বা খুব জোরে আঘাত লেগেছে, সেটা আমাদের প্রায় কলা অবধি পৌঁছে গেছে, কোষ কলা এই স্তরে গিয়ে হচ্ছে কি কোথাও আঘাত রয়েছে। তাহলে কি হয়, টিস্যু সেখান থেকে, টিস্যু থেকে হতে পারে টিস্যু বা কলা, অথবা রক্তবাহের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে এই দুটো পাথের মধ্যে দিয়ে আলটিমেটলি কি তৈরি হয়? প্রথম মিন অ্যাক্টিভেটর নামক বস্তুটা তৈরি হয়। এই প্রথম মিন অ্যাক্টিভেটর কি করে? নাম থেকে শুনতে দেখতে পাচ্ছ, প্রথম মিন অ্যাক্টিভেটর মানে প্রথম মিনকে যে অ্যাক্টিভেট করবে। এমনিতে কি হয়, এই প্রথম মিনটা ইনঅ্যাক্টিভ অবস্থাতে থাকে, মানে অকেজো অবস্থাতে, মানে ওর কোনো খুব একটা ফাংশন নেই। কিন্তু যখন প্রথম মিন অ্যাক্টিভেটরটা এসে যায়, সেই প্রথম মিনটা কি হয়, থ্রম্বিনে কনভার্ট হয়ে যায়। কার সাহায্যে কনভার্ট হয়? তার সাথে ক্যালসিয়ামেরও দরকার পড়ে। ক্যালসিয়ামের উপস্থিতিতে প্রথম মিন অ্যাক্টিভেটর প্রথম মিনকে থ্রম্বিনে পরিণত করে। তোমরা পড়বে, বা হয়তো পড়েছো, বা যখন পড়বে তখন দেখতে পাবে ঠিক এক্স্যাক্টলি এই লাইনটাই। পরবর্তীকালে কি হয়, থ্রম্বিন ফাইব্রিনোজেন, যেটার আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টর 1, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনোজেন মোনোমারে পরিণত করে। মোনো মানে 1, ডাই মানে যেমন 2, মোনো মানে 1, মানে একটাই মাত্র ফাইব্রিনোজেন মলিকিউল তৈরি হলো, ফাইব্রিনোজেন। সেখানেই আবার ফাইব্রিনোজেনের সাথে ক্যালসিয়াম যুক্ত হয়ে ফাইব্রিন ফাইবার তৈরি করবে। ফাইব্রিন ফাইবার মানে একটা ধরো এরকম মনোমার, তার সাথে আরেকটা মনোমার, তার সাথে আরেকটা মনোমার, আরেকটা ফাইব্রিনোজেন মনোমার, আরেকটা ফাইব্রিনোজেন মনোমার, আরেকটা ফাইব্রিনোজেন মনোমার, এরকম যদি জুড়তে থাকে, কি তৈরি হবে আলটিমেটলি? ফাইব্রিনোজেন ফাইবার তৈরি হয়ে গেল একটা। ফাইব্রিনোজেনের একটা লম্বা সুতোর মতো ফাইবার বা চেন তৈরি হলো। ঠিক আছে, তাহলে ফাইব্রিনোজেন মনোমার থেকে কি তৈরি হবে? মনোমার মিলে ফাইবার তৈরি করবে। আর সেই ফাইবার, ধরে নেওয়া যাক এইটা একটা ফাইবার, আর একটা ফাইব্রিনোজেন ফাইবার, আর একটা ফাইব্রিনোজেন ফাইবার, আর একটা ফাইব্রিনোজেন ফাইবার, এগুলো কি হবে, এরকম ভাবে জুড়তে জুড়তে কোথাও যদি ক্ষত হয়ে থাকে, সেখানটায় কি হলো, জুড়ে গেল। সেই কারণে বলা হয় যে ক্রস লিঙ্কড ফাইব্রিন ফাইবার তৈরি হলো। কি তৈরি হলো? ক্রস লিঙ্কড ফাইব্রিন ফাইবার। সেই জায়গাটা পুরোপুরি ব্লক করে দিল। যেমন তোমরা যদি ছবিতে দেখো, এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের কালার পিকচার। দেখো লোহিত রক্তকণিকা রয়েছে, তার সাথে কি রয়েছে, অনুচক্রিকা রয়েছে, প্লেটলেট রয়েছে, মানে এই নীল নীল রঙের যেটা দেখতে পাচ্ছ অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা রয়েছে। আর দেখো সরু সরু ফাইব্রিন সুতোর মতো ফাইব্রিন থ্রেড তৈরি হয়েছে, মনোমারগুলো জুড়ে এক একটা ফাইব্রিন ফাইবার তৈরি হয়েছে, থ্রেড। তারপরে কি হয়, সেই থ্রেডগুলোই দেখো একে অপরের সাথে জড়িয়ে পেঁচিয়ে পুরো জালের মতো একটা তৈরি করে। এবং 3 নম্বরটাতে দেখো ফাইব্রিন থ্রেড আরো ঘন হয়, এবং ঘন হয়ে পুরো জায়গাটাকে ব্লক করে দেয়। দিস ইজ দ্য লাস্ট স্টেজ, যেখানে হচ্ছে কি রক্ততঞ্চন। প্রথমটা যদি দেখো প্রথম স্টেজ, এবং লাস্টের দিকে কি হয়, যখন রক্ত জমাট বেঁধে বা বন্ধ হয়ে গেছে রক্তক্ষরণ। তাহলে ফাইব্রিন, তাহলে কিভাবে তোমাদের হচ্ছে কি রক্ততঞ্চন পদ্ধতিটাতে যখন পড়বে, প্রথম মিন সক্রিয়ক বা প্রথম মিন অ্যাক্টিভেটর তৈরি হয়। প্রথম মিন সক্রিয়ক, অ্যাক্টিভেটর বা সক্রিয়, প্রথম মিনটা সক্রিয় হলো, সেই প্রথম মিন থেকে থ্রম্বিন তৈরি হয়। থ্রম্বিন থেকে ফাইব্রিনোজেন মনোমার তৈরি হয়, ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেনটা হচ্ছে গিয়ে ফাইব্রিন ফাইবার তৈরি করে, এবং অজস্র ফাইব্রিন ফাইবার হচ্ছে গিয়ে একে অপরের সাথে জুড়ে পুরো একটা জালক সৃষ্টি করে, ফাইব্রিনের জালক। ফাইব্রিন মনোমার থেকে পলিমার ফাইবার, সেখান থেকে হচ্ছে গিয়ে জালক। সো এটাই হচ্ছে গিয়ে ছিল রক্ততঞ্চন পদ্ধতি, যেখানে অনুচক্রিকার কাজ কি, অনুচক্রিকার হচ্ছে গিয়ে এই পদ্ধতিটাকে তার যে বিভিন্ন প্রপার্টি রয়েছে, যেখানে হচ্ছে গিয়ে ব্লক করছিল, বিভিন্ন ধরনের একত্রিত হচ্ছিল সেইভাবে, এবং কার উপস্থিতিতে ওই ফ্যাক্টরগুলো যখন উপস্থিত রয়েছে, 12টা ফ্যাক্টর, নাম্বার ওয়াইজ 13টা, তো সেইগুলো হচ্ছে গিয়ে হচ্ছে। ঠিক আছে, এইভাবে রক্ত কি হচ্ছে, তঞ্চিত হচ্ছে। না হলে কি হতো, যদি রক্তটা যদি তঞ্চিত না হতো, সেই কাটা স্থান থেকে কন্টিনিউয়াস তো রক্তক্ষরণ হতোই, এছাড়া ওই ওপেন উন্ড থেকে
কি হয়, বাইরের ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢোকার হচ্ছে কি একটা রুট পেয়ে যায়, রাস্তা পেয়ে যায়, ঢুকে আমাদেরকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি করতে পারে। সেই কারণে দেখবে যদি কোনো ক্ষতস্থান যদি ঠিকমতো পরিষ্কার করে তার যদি ঠিকমতো কেয়ার না করা হয়, কি হয় কিছুদিন বাদে ওখানে গ্যাংগ্রিন হয়ে যায়, বাংলায় যেটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় সাদা হয়ে গিয়ে পুঁজ হয়ে গেছে। সেটা কি আর নাথিং বাট ওই জায়গাটায় প্রচুর ইনফেকশন হয়ে গেছে, প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া ওই জায়গাটাকে আঘাত মানে ইনফেক্ট করে দিয়েছে। সেটাকে আবার ভালো করে ড্রেসিং করিয়ে পরিষ্কার করতে হয়, দিয়ে ক্ষতস্থানটাকে যাতে পুরোপুরি ঢাকা পড়ে যায় এবং জায়গাটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন থেকে হচ্ছে কি আমরা হয়তো রেচনতন্ত্র স্টার্ট করতে পারি বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। সো থ্যাংক ইউ অল অফ ইউ। কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন্স, এনি ডাউট? এনি কোশ্চেন? না, okay, so it's already 2:45, so thank you everyone, you can Thank leave. you, sir. Okay.